ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা লাস্ট ক্লাসে স্ক্রু ডিজাইন দেখছিলাম, স্ক্রু ডিজাইনের ডিটেলস দেখছিলাম। তো এই ক্লাসে আমরা কিভাবে বল ডিজাইন করব এই জিনিসগুলো এলাবোরেটলি দেখব। সো অ্যাট ফার্স্ট উই নিড টু নো দ্য ডেফিনেশন অফ বোল্ট। সো বোল্ট কি? বোল্ট স্ক্রুয়ের মতোই ইজ এ মেকানিক্যাল ফাস্টেনার উইথ এ থ্রেডেড শ্যাফট। অ্যান্ড নর্মাল স্ক্রুয়ের যেটা পারপাস দেখছিলাম যে আমরা স্ক্রুটা কোনো কিছুকে ক্ল্যাম্প করার জন্য বা অ্যাটাচ করার জন্য যেভাবে ইউজ করা হয়, বোল্টের পারপাসও সেম। দি পারপাস অফ দ্য বোল্ট ইজ টু ক্ল্যাম্প টু অর মোর পার্টস অর টু অর মোর মেম্বার্স টুগেদার। তো বোল্ট আর স্ক্রুয়ের মধ্যে অনেক ফিচার্সই দেখবা সেম, বাট কিছু কিছু ডিফারেন্স আছে। অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট বোল্ট আমরা যে মেম্বারের সাথে অ্যাটাচ করব ওই মেম্বারের উপর কোনো থ্রেডেড নর্মালি থাকে না, যে bolt are used to assemble unthreaded objects. So বোল্টের সাথে আমরা নর্মালি একটা নাট ইউজ করি, বাট টিপিক্যালি স্ক্রুয়ের ক্ষেত্রে যেটা হয় যে স্ক্রুয়ের সাথে আমরা কোনো নাট ইউজ করি না, আর স্ক্রুকে অ্যাটাচ করার জন্য ওই যে বডির সাথে আমরা অ্যাটাচ করব বা যে মেম্বারের সাথে অ্যাটাচ করব ওই মেম্বারের উপর থ্রেড থাকা লাগে, যাতে এই যে স্ক্রুয়ের থ্রেডগুলো ওই থ্রেডেড মেম্বারের সাথে অ্যাটাচ করতে পারে। সো এইভাবে অনেকগুলা ডিফারেন্স আছে বোল্ট আর স্ক্রুয়ের মধ্যে। তো এই জিনিসগুলা তোমরা বইয়েও পাবা বা ইন্টারনেট ঘাটলেও পাবা। তো এই জিনিসগুলো তোমাদের সেলফ স্টাডি থাকবে, যে স্টাডি দ্য ডিফারেন্স বিটুইন স্ক্রু অ্যান্ড বোল্টস। তারপরে যে পার্টটা, তো একটু আগে বললাম যে বোল্টকে আমরা ক্ল্যাম্পিং ডিভাইস হিসেবে ইউজ করতে পারি। তো এখানে দেখো যে একটা ফিগারে দেওয়া আছে একটা বোল্ট, নিচে নাট দিয়ে অ্যাটাচ করা। এইখানে দুইটা মেম্বারকে আমরা ক্ল্যাম্প করব বা হোল্ড টুগেদার করার জন্য বলটা ইউজ করতেছি। তো একটা জিনিস খেয়াল করবা, আমরা যখন এই নাটটা টাইট করব বল্টের সাথে, এই যে নাটটা যখনই টাইট করব তখন বল্টের উপর কোন ধরনের ফোর্স কাজ করবে। যখনই নাটটা টাইট করবা তোমরা খেয়াল করে দেখবা যে বল্টের উপর টেনজাইল ফোর্স কাজ করতেছে, বাট সাথে যে ম্যাটেরিয়ালগুলো অ্যাটাচ করতেছি বা মেম্বারগুলো আমরা ক্ল্যাম্প করতেছি ওই মেম্বারের উপরে একটা কম্প্রেসিভ এফেক্ট করবে বা কম্প্রেসিভ স্ট্রেস ক্রিয়েট হবে বা ডেভেলপ করবে। টুইস্টিং, এখানে একটা জিনিস দেখো যে ক্ল্যাম্পিং ফোর্স আমরা আগের ক্লাসে বলছিলাম যে আমরা যখন নাটটা টুইস্ট করব বা টাইট করব, ইট স্ট্রেচেস দ্য বোল্ট টু প্রডিউস দ্য ক্ল্যাম্পিং ফোর্স। অ্যান্ড বোল্টের উপরে যেটা বললাম যে বোল্টের উপরে একটা টেনজাইল স্ট্রেস কাজ করবে, এবং এই মেম্বারগুলো নর্মালি যখন নাটটা টাইট করবো এই মেম্বারগুলো কম্প্রেসিভ একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। সো এখানে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে। এইটাই ছিল যে থ্রেডেড ফাস্টেনার্সের বেসিক। তো থ্রেডেড ফাস্টেনার্সে কিছু জিনিস আছে, যেমন আমরা আগের চ্যাপ্টারে দেখছিলাম, আগের টপিকগুলোতে দেখছিলাম যে আমরা স্ক্রু ডিজাইনের ক্ষেত্রে কিছু টেবিল ইউজ করছিলাম। সেই ক্ষেত্রেও সেম, যে বল ডিজাইনের ক্ষেত্রে আমরা বইয়ের কিছু টেবিল ইউজ করব। তো এইখানে দেখো যে ওই বইয়ের একটা টেবিলের একটা অংশ আমি এইখানে ক্রপ করে নিয়ে আসছি, টেবিল 8.7। তো ফার্স্ট ফিগারটা খেয়াল করো, ফার্স্ট ফিগারে কী দেওয়া আছে, একটা বোল্টের সাথে এই পাশে একটা নাট অ্যাটাচ করা, বাট সেকেন্ড ফিগারে কোনো নাট অ্যাটাচ করা নাই। তো দুইভাবেই আমরা মেনলি বলটা তো আগেই বললাম যে ক্ল্যাম্পিং ডিভাইস হিসেবে ইউজ করা হয়। তো একটা টার্ম বারবারই আসবে যে গ্রিপ এল বা গ্রিপ লেন্থ কি। তো গ্রিপ লেন্থ ওই জিনিসটাই, গ্রিপ লেন্থ ইজ দ্য টোটাল থিকনেস অফ দ্য ক্ল্যাম্পড ম্যাটেরিয়াল। তো গ্রিপ লেন্থ কিন্তু আবার যে বোল্ট নাটের সাথে অ্যাটাচ করা ওইটার ক্ষেত্রে গ্রিপ লেন্থ একরকম, আবার যদি আমি নাট না ইউজ করি ওইটার ক্ষেত্রে গ্রিপ লেন্থ অন্যরকম। তো যখনই কোনো নাট ইউজ করা হয়, যেমন এটা ফিগার এতে খেয়াল করো, গ্রিপ লেন্থ এল ইকুয়ালস টু থিকনেস অফ অল দ্য ম্যাটেরিয়াল স্কুইজড বিটুইন দ্য ফেস অফ দ্য বোল্ট অ্যান্ড ফেস অফ নাট। মানে বোল্ট আর নাটের মধ্যে যে ক্ল্যাম্পিং ম্যাটেরিয়ালটা ইউজ করব ওই টোটাল ক্ল্যাম্পিং ম্যাটেরিয়ালের থিকনেস উইচ ইজ ইকুয়ালস টু এল। কিন্তু আমরা যখন এখানে কোনো নাট ইউজ করব না তখন গ্রিপ লেন্থটা কীভাবে ক্যালকুলেট করব, ইট ডিপেন্ডস অন সাম আদার প্যারামিটার্স এইচ অ্যান্ড ডি, যেগুলো আমরা পরে দেখবো আর কি। আপাতত এটা জিনিস মাথায় রাখবো যে বোল্ট আর নাট যদি আমি একসাথে ইউজ করি গ্রিপ লেন্থ কোনটা হবে, ওই যে বোল্ট আর নাটের মধ্যে যে মিডিল পার্টে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি ওই টোটাল ম্যাটেরিয়ালের থিকনেস।
তো সিমিলারলি এইখানে আর এই টেবিলে আরও কিছু ইনফরমেশনস আছে। দেখো যে ম্যাট্রিক্স সিরিজ হইলে কি হবে, বা ফাস্টেনার স্টিফনেস, এইগুলো আমরা একটু পরে দেখতেছি যে কোনটা কি, বা এরিয়া অফ আনথ্রেডেড পোর্শন বা থ্রেডেড পোর্শন একটু পরেই দেখেতেছি। তো এরপরের পার্টটা দেখি। তো আমরা একটু আগে বলছি যে বোল্টের মধ্যে যে ক্ল্যাম্পিং ম্যাটেরিয়াল বা ক্ল্যাম্পিং মেম্বারগুলোকে, যে মেম্বারগুলোকে আমরা ক্ল্যাম্প করবো বোল্ট দিয়ে, ওই মেম্বারগুলোতে কি এক টাইপের কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করে। তো অল দিস টুগেদার, যে মেম্বারগুলো বোল্ট দিয়ে টাইট করতেছি, অল দিস টুগেদার অ্যাক্ট লাইক এ কম্প্রেসিভ স্প্রিং। মানে ধরো 2 বা 3টা মেম্বার আমরা বোল্ট দিয়ে টাইট করতেছি, ওই বা 2টা বা 3টা মেম্বার ইন্ডিভিজুয়ালি একটা কম্প্রেসিভ স্প্রিংয়ের মতো কাজ করবে। অ্যান্ড তোমরা থিওরি অফ মেশিনে দেখে আসছো যে যখন কম্প্রেসিভ স্প্রিংগুলো সিরিজ কানেকশনে থাকে, তাইলে টোটাল স্টিফনেস বা স্প্রিং কনস্ট্যান্ট কীভাবে আমরা ইজিলি ডিরাইভ করতে পারি বা ডিটারমাইন করতে পারি, এরকম একটা ফর্মুলা দিই যে 1/k = 1/k1 বা k1 of first spring plus 1/k2 of second spring, এইভাবে k1 k2 k3 plus ... n number of springs. তো এই যে আমরা অ্যানালাইসিস করতেছি বা বোল্টের যে অ্যানালাইসিস করব, এইখানে কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ দিয়ে অ্যানালাইসিসটা করা হয়। তো এই চ্যাপ্টারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোচ, যেটা রস্টার প্রেশার কোন মেথড, যেটা দিয়ে আমরা নর্মালি এই যে ম্যাটেরিয়ালগুলোর স্টিফনেসটা ক্যালকুলেট করতে পারি। অ্যান্ড এইটার ইলাবোরেটলি কোনো দেখবা যে আমাদের বইয়ের কোনো ডেরিভেশন নাই, যেহেতু তোমরা জানো এটা মেশিন ডিজাইন কোর্স, এখানে কোনো ডেরিভেশন আসবে না। তো এইখানে আমরা এলাবোরেট কোনো ক্যালকুলেশন দেখতেছি না, আমরা জাস্ট এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন বা এই মেথডটার অ্যাপ্লিকেশন কীভাবে হয় ওইটা দেখব। তো এই জিনিসটা করার জন্য, এই মেথডটা স্টাডি করার জন্য ফার্স্টে যে অ্যাজাম্পশনটা করে নেওয়া হয়েছে বা যেটা ধরে নেওয়া হয়েছে, যে আগে বললাম যে এই যে বোল্টের সাথে অ্যাটাচ যে মেম্বারগুলো, ওইটার উপরে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করবে, তাই না? তো এখানে দেখো যে কম্প্রেশন অফ দ্য মেম্বার উইথ দ্য equivalent elastic properties represented by the first term of a hollow cone. তো এই যে মেথড, এই মেথডে ধরে নেওয়া হয়েছে এই যে আমরা যখনই টাইট করতেছি, এইখানে তো কি কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হইতেছে, ওই স্ট্রেসটা কীভাবে ডেভেলপ করতেছে, ওইটা একটা হলো কোনের ফার্স্ট টার্মের মতো। যে এইখান থেকে একটা যদি আমরা, হোয়াট ডু মিন বাই ফার্স্ট টার্ম আর কিছুই না, ধরো একটা কনিক্যাল শেপের আমরা যদি টপ পোর্শন বা একটা পিরামিড শেপ থেকে যদি আমরা টপ পার্টটা কেটে ফেলি, এই দেখো যে একটা পিরামিড শেপ থেকে যদি আমরা টপ পার্টটা কেটে ফেলি, এইভাবে একটা ট্রাপিজিয়ামের মতো একটা সারফেস জেনারেট করে বা জিওমেট্রি জেনারেট করে, যেটাকে বলা হয় ফ্রাস্টাম। তো এখানে বলো যে কম্প্রেসিভ স্ট্রেসটা এইভাবে ফ্রাস্টাম ওয়াইজ ডেভেলপ করে আর কি, বা এই মেথডে এই জিনিসটা এজিউম করে নিয়ে তারপর ফার্দার স্টিফনেস ক্যালকুলেশন করা হয়েছে। তো এইখানে দেখো যে আমরা যখনই এখানে বোল্ট বা নাইটটা টাইট করতেছি, এখানে তো অবভিয়াসলি কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করতেছে বা কম্প্রেশন হইতেছে। তো ইনিশিয়ালি এই ফিগারটা খেয়াল করো, এটা কি আবার এক্সটেন্ডেড পার্টে এই ফার্স্ট টার্মটা, যে এই যে মেম্বার, এই মেম্বারের এই টপ সারফেস থেকে আমরা এক্স ডিস্টেন্সে একটা স্মল এলিমেন্ট dx চিন্তা করতেছি, স্মল স্ট্রিপ বা স্মল এলিমেন্ট dx, যেটার লেন্থ dx আর which is situated at a distance x from the top surface. তো আমরা যদি খেয়াল করি যে এখানে এই টোটাল সারফেসের উপর পি অ্যামাউন্টের কম্প্রেসিভ স্ট্রেসটা পড়তেছে বা কম্প্রেসিভ ফোর্স পড়তেছে, এই পি কম্প্রেসিভ ফোর্সের কারণে এই যে dx অ্যামাউন্টের কী পরিমাণ ডিফ্লেকশন, ওইটা কত। তো অ্যাজ ইউজুয়াল আমরা সলিড মেকানিক্সে দেখে আসছি যে ডিফ্লেকশন বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করছিলাম অনেক সময় অনেক ইউজ করে আসছি, যে ডেল ইকুয়ালস টু FL/AE, সবারই মনে আছে। তো এইখানে যেহেতু এখানে এলিমেন্ট অনেক ছোট বা স্মল এলিমেন্ট, dx এলিমেন্টের কী পরিমাণ ডিফ্লেকশন বাই অ্যাপ্লাইং দ্য কম্প্রেসিভ ফোর্স P, আমরা যদি ধরি যে ওই ডিফ্লেকশন d ডেল্টা, তো d ডেল্টা সমান লেখা যায় P dx, ওই যে ওই ফর্মুলা FL/AE, এফটা আসলে P, L লেন্থ ইজ dx, AE মডুলাস অফ ইলাস্টিসিটি অ্যান্ড এরিয়া।
তো এই যে এরিয়া, এটা কোন এরিয়া? এটা কি এই টোটালটা এরিয়া? অবভিয়াসলি না, কারণ আমরা এই মেম্বারের কম্প্রেসিভ স্ট্রেসের এরিয়াটা ডিটারমাইন করতে চাচ্ছি, বা ওই যে এই পোর্শনটা, বাট এখানে যে এই যে বোল্টের যে পোর্শন, এই এরিয়াটা তো অবভিয়াসলি বাদ যাবে। তো এই এরিয়াটা কিভাবে ডিটারমাইন করা হয়েছে? এইখানে দেখো যে এটা সার্কুলার একটা অবজেক্ট। এইখানে যেহেতু 2D মডেল, এখানে ওই জিনিসটা দেখানো হয় নাই। তো সার্কুলার যে বোল্টের ক্ষেত্রে যে এই যে রিজনের এরিয়া, এই এরিয়া, বাট এই এরিয়া তো জাস্ট বোল্টের এরিয়া, তো এটা তো বাদ যাবে যেহেতু সার্কুলার এরিয়া। তো এটাকে লেখা যায় পাই r0 স্কোয়ার মাইনাস r1 স্কোয়ার। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ r0 and r1? r0টা আসলে কিছুই না, r0 ইজ দ্য আউটসাইড রেডিয়াস and ri ইজ দ্য ইনার রেডিয়াস। তো ইনার রেডিয়াস ri, যে এই এরিয়া থেকে, এই টোটাল এরিয়া থেকে যদি আমি এই বোল্টের এরিয়াটা বাদ দিয়ে দিই, যে এরিয়া থাকবে ওইটাই তো ওই যে ফ্রাস্টামের বা মেম্বারের এই পোর্শনের টোটাল এরিয়া, তাই না? তো ri আসলে কিসের রেডিয়াস অফ দ্য বোল্ট, অ্যান্ড পাই ri স্কোয়ার ইজ দ্য এরিয়া অফ দ্য বোল্ট। তো টোটাল এরিয়া থেকে যদি আমি বোল্টের এরিয়া বাদ দিয়ে দিই, যে এরিয়াটা থাকবে ওইটাই এরিয়া অফ দ্য এলিমেন্ট। তো ri ইকুয়ালস টু d/2। এখানে দেখো যে বোল্টের ডায়ামিটার দেওয়া আছে d, স্মল d, এখান থেকে d/2 আমরা ইজিলি বের করতে পারি। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ r0 সমান, এখানে লেখা আছে x10 আলফা প্লাস d/2 হোল স্কোয়ার। তো আমার কোয়েশ্চেন ইজ, এটা কীভাবে আসলো যে x10 আলফা প্লাস d/2 হোল স্কোয়ার? এইখানে দেখো যে ফ্রাস্টামের যে টপ বা স্টার্টিং যে আপার ফেসের ডাইমেনশন ওরা ধরছে বা দেয়া আছে এখানে ইকুয়ালস টু d। এই d আসলে কোন লেন্থ? এই যে আপার ফেসের এইখানে ডায়ামিটার। তো আমার দরকার এই টোটাল ডায়ামিটার বা এই রেডিয়াসটা, এটাই তো r0 বা r0, আর আউটসাইড ro। তো এই টোটালটা এরিয়ার জন্য দেখো যে আমরা এই ডিস্টেন্সটা তাইলে কত বলতে পারি? এটা টোটালটা যদি ডায়ামিটার হয় তাইলে এখান থেকে এই পর্যন্ত এটা রেডিয়াস। তো দেখো যে এই রেডিয়াস প্লাস এই পোর্শনটা আমার জানা লাগবে। দ্য কোয়েশ্চেন ইজ, এই পোর্শনটা আমরা কীভাবে জানবো? এইখানে দেখো যে থ্রেড অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা। তো এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এই অ্যাঙ্গেলটাও কি আসবে? আলফা। আবার এই যে ডিস্টেন্স, এই লেন্থ বা এই পারপেন্ডিকুলার হাইটটা কত দেওয়া আছে? এক্স। এইটা আলফা, এইটা এক্স। তাহলে এটা আমরা নর্মালি জিওমেট্রি রেশিও থেকে বা ট্রিগোনোমেট্রিক রেশিও থেকে ইজিলি ডিটারমাইন করতে পারি। যেটা একটু আমি তোমাদের দেখাই দিই, যেমন এখান থেকে ওই যে পারপেন্ডিকুলারটা ড্র করলাম, এজ ইউজুয়ালি অ্যাঙ্গেলটা এ অর আলফা। এটা যদি এক্স হয় তাহলে এই পোর্শনের লেন্থটা আসবে x10 আলফা, তাই না? এখন দেখো যে এই টোটাল ডায়ামিটার দেয়া আছে, এটা যদি আমরা সেন্টার ধরি বা সেন্ট্রাল অ্যাক্সিস ধরি, তাইলে এটা আসবে কত? হাফ অফ দ্য ডায়ামিটার d/2। তো আমরা যদি সেন্টার থেকে এই টোটালটা কাউন্ট করি, ওইটাই তো আসলে আউটার রেডিয়াস। তো আউটার রেডিয়াসটা কত আসবে দেখো তো? এইটা প্লাস এটা, মানে d/2 প্লাস x10 আলফা। তো ওই জিনিসটাই এখানে ধরা হয়েছে যে r0 ইকুয়ালস টু x10 আলফা প্লাস d/2, এখানে স্কোয়ার ছিল। তো ফার্দার ক্যালকুলেশন করে এটাকে সিম্পলিফাই করে এই ফর্মে নেওয়া হয়েছে। তো এই যে ডিফ্লেকশন d ডেল্টা, এটা আসলে কিসের ডিফ্লেকশন? এই যে স্মল অ্যামাউন্ট অফ এলিমেন্ট বা স্মল যে এলিমেন্ট আমরা নিছি, এটা ডিফ্লেকশন। তো এখানে যদি আমরা টোটাল ডিফ্লেকশনটা নিতে চাই, তো আমাদের কি করা লাগবে? এই টোটাল লেন্থ বরাবর ইন্টিগ্রেশন করা লাগবে, যে 0 to t পর্যন্ত এটার কি করা লাগবে। তো আমরা যদি এটা ফার্দার অ্যানালাইসিস করে লিমিট বসায় ইন্টিগ্রেশন করি, তো এখানে ডেল্টার ভ্যালু ফাইনাল যে ফর্মটা আসবে এইটা আসবে এমন ইন্টিগ্রালস। এখন আমরা জানি যে স্প্রিংয়ের ক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু হোয়াট? কনস্ট্যান্ট ইন্টু এফ ইকুয়ালস টু কে টাইমস ডেল্টা। এখান থেকে আমরা কে স্প্রিং রেট বা স্টিফনেসটা ইজিলি বের করতে পারি, যে স্টিফনেস ইকুয়ালস টু ফোর্স বাই ডিফ্লেকশন। তো ফাইনালি সবগুলো সাবস্টিটিউট করে ফেললে এটার ভ্যালু আসবে এমন, যে টোয়াইস টি 10 আলফা প্লাস টি মাইনাস ডি প্লাস এ, এইভাবে একটা টোটাল ফর্মটা আসবে। এটা আসলে কি? এই যে
আমরা কম্প্রেসিভ মেম্বারটা ধরতেছি এইটার স্প্রিং রেট বা স্টিফনেস। এখানে খেয়াল করো এই যে উপরের ফেসের যে ডাইমেনশন বা যে ডায়ামিটার ওইটাকে ধরা হয়েছে কি ক্যাপিটাল ডি। এটা খেয়াল করতে এই জন্য বলছি যে এটা আমরা ম্যাথ করার সময় দেখবা যে ক্যাপিটাল ডি আর স্মল ডি এর ভ্যালুটা লাগতেছে। আর স্মল ডিটা আসলে কি এজ ইউজুয়াল যে থ্রেডটা বা যে বলটা ইউজ করতেছি ও বোল্টের ডায়ামিটার স্মল ডি। এখন আসো যে আমরা আগেও দেখছি যে স্ক্রুয়ের সাথে অনেক সময় আমরা ওয়াশার ইউজ করি। সিমিলারলি আমরা এখানে বোল্টের ক্ষেত্রে আমরা অনেক প্লেন ওয়াশার্স ইউজ করা হয় এবং বেসিক ডাইমেনশনস অফ আমেরিকান স্ট্যান্ডার্ড প্লেন ওয়াশার্স এইটা বইয়ের টেবিলের অ্যাপেন্ডিক্স A32-তে দেয়া আছে যে কোন টাইপের ওয়াশারের নেমিং কেমন বা ফাস্টেনার সাইজের উপর ফাস্টেনার সাইজ থেকে তোমরা ওয়াশারের ইনার ডায়ামিটার কেমন হবে, আউটার ডায়ামিটার কেমন হবে বা ওয়াশারের থিকনেসটা কেমন হবে এই জিনিসটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো বা এই টেবিল থেকে বের করতে পারবো। অনেক সময় দেখবা যে আমাদের ম্যাথের মধ্যে ওয়াশারের বা ফাস্টেনারের সাইজটা দেওয়া আছে, ওইখান থেকে থিকনেস বা এই ভ্যালুগুলা ইজিলি ক্যালকুলেট করা যায়। এখানে খেয়াল করবা যে অল ডাইমেনশনস আর ইন ইঞ্চেস, তো এখান থেকে যে ভ্যালুগুলো নিবা সবগুলাই ইঞ্চ ডাইমেনশনে আসবে। তো আমরা এই ফার্স্ট আজকের ম্যাথটা দেখি, এটা এক্সাম্পল 8.2। তো এইখানে দেখো যে একটা বল্ট আর নাট ইউজ করা হয়েছে এবং দুইটা ম্যাটেরিয়ালকে ক্ল্যাম্প করার জন্য বল্ট আর নাটটা ইউজ করা হয়েছে। তো as shown, two plates are clamped by washer faced half inch 20 UNF times 1.5 SAE grade 5। যে এই যে বল্টটা আছে বা কিটা দেয়া আছে ওইখান থেকে আমরা এই যে বল্টের নেমিংটা দেওয়া আছে নোমেনক্লেচার যে 1/2 ইঞ্চ 20 UNF টাইমস 1.5 ইঞ্চ এটা ম্যাটেরিয়ালটা দেওয়া আছে। আর এখানে একটা প্লেন ওয়াশার ইউজ করা হয়েছে যেটার ফাস্টেনার সাইজ 1/2 N। তো এইখানে যে দুইটা মেম্বার বা দুইটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এইখানে তো ফার্স্টে যেটা বলছে যে ডিটারমাইন দ্য স্প্রিং মেম্বার স্প্রিং রেট Km if the top plate is steel and the bottom plate is grey cast iron। যে বলছে যে আমাদের টোটাল স্প্রিং রেট Km এর ভ্যালু কত যদি এই যে টপ মেম্বারটা যদি হয় একটা স্টিলের অ্যান্ড দ্য বটম প্লেট বা বটম মেম্বার যদি একটা গ্রে কাস্ট আয়রন হয়। তো এটা কিভাবে ডিটারমাইন করব আমরা ওই যে Km একটু আগে দেখছিলাম যে Km এর ফর্মুলাটা কেমন, ওই Km থেকে আমরা ইজিলি জিনিসটা ডিটারমাইন করতে পারবো এই যে Km। তো আমরা ম্যাথটা করি। তো এইখানে একটু আগে বলছি যে আমরা এই যে যখন বলটা টাইট করবো এখানে কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ করবে এবং ওইটা কীভাবে ডেভেলপ করে একটা ফ্রাস্টাম ওয়াইজ ডেভেলপ করে। তো এই দুইটা ফিগার তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আমরা বাকি জিনিসগুলো করা লাগবে আর কি। তো এখানে দেখো যে এই জাস্ট এই ডাইমেনশনটা দেওয়া আছে আর উপরে এই যে ক্যাপিটাল ডিটার ভ্যালু 0.75 এটা দেওয়া আছে, বাকি কোনো ভ্যালু দেওয়া নাই। তোমাদের ম্যাথ করতে হলে বাকি সব ভ্যালুগুলো ডিটারমাইন করে তারপর করা লাগবে। তো আমরা ফার্স্টে দেখি কি করছি। একটু আগে বলছিলাম যে আমরা ওয়াশারের নেমিং থেকে ওয়াশারের থিকনেস বা ডায়ামিটার ইজিলি বের করতে পারবো। এই যে ওয়াশার ফাস্টেনার সাইজ থেকে তুমি ইনসাইড ডায়ামিটার আউটসাইড ডায়ামিটার কত বা থিকনেস কত আমরা যদি এই ফাস্টেনার সাইজটা জানি আমরা ইজিলি এই ভ্যালুগুলো বের করতে পারবো। তো আমাদের ম্যাথে বলছে যে দেখো স্ট্যান্ডার্ড 1/2 N স্টিল প্লেন ওয়াশার। তো স্ট্যান্ডার্ড 1/2 N স্টিল প্লেন ওয়াশার, তো ফ্রম টেবিল A32 দ্য থিকনেস অফ দ্য স্ট্যান্ডার্ড 1/2 N প্লেন ওয়াশার ইজ 0.095। এই যে দেখো উপরে যে ওয়াশারটা ইউজ করছে এটা তাহলে থিকনেস কত আসলো 0.095। এটা কীভাবে পাইছি আমরা যদি এইখানে 1/2 N এই ফাস্টেনার সাইজ 1/2 N চলে যায়, এখানে খেয়াল করে দেখবা 1/2 N এর জন্য থিকনেসটা 0.095। তো এখান থেকে আমরা ইজিলি এই যে ওয়াশারের সাইজটা এইভাবে এই সাইজটা পেয়ে গেছি। তো এখন আমরা বাকি সাইজগুলো কত এটা বের করব। তো এইখানে দেখো যে দুইটা ফ্রাস্টাম বা দুইটা ফ্রাস্টা ক্রিয়েট হয়েছে। ওয়াই ইজ দ্যাট? উপরের ক্ষেত্রে দেখো যে আমরা যখন টাইট করতেছি ফোর্সটা কই থেকে আসছে, এই বল্টের হেড থেকে এইদিকে কম্প্রেসিভ স্ট্রেসটা আসতেছে। সিমিলারলি নিচে আমরা একটা নাট ইউজ করতেছি, তো কম্প্রেসিভ স্ট্রেসের ক্যারেক্টারিস্টিক্সটাও এইভাবে ফ্রাস্টামটা এই দিক থেকেও ডেভেলপ করবে, মানে এখানে টোটাল দুইটা ফ্রাস্টা ডেভেলপ করবে। এখন নর্মালি এই যে ফ্রাস্টামের মিটিং রিজন এটা থাকবে, এখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে
টোটাল থিকনেসের মিড পয়েন্টে দুইটার মিটিং রিজনটা থাকবে। তো এখানে দেখো যে এটার থিকনেস 1.5 ইঞ্চ, এটার 3/4 ইঞ্চ। তো এটার মিটিং পয়েন্ট আমরা যেটা বললাম যে একটু আগে, হাফ এক্সটেন্স হাফওয়ে টু দ্য ডিস্টেন্স। আর উপরে দেখো যে আরেকটু ডিস্টেন্স আছে 0.095। তাহলে এটার এই যে টোটাল লেন্থ বা এই হাইটটা কত আসবে, যে টোটালটা যোগ করে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি আমরা এই হাইট আর এই হাইট পেয়ে যাবো। এইটা মানে এই হাইটটা এটার সমান। তো দ্য ফার্স্টটা এক্সটেন্ড হাফ ওয়ে ইন্টু দ্য জয়েন্ট ডিস্টেন্স। তো এটা কীভাবে পাওয়া যায়, সিম্পলি এই ফর্মুলা ইউজ করে, বা ওই যে টোটালটা সাম করে আমরা 2 দিয়ে ডিভাইড করলে আমরা এই দুইটা ডাইমেনশনটা পেয়ে যাবো। তো দেখো যে এটাও পাইলাম আমরা, এটাও পাইলাম আমরা, অলরেডি 3টা ডাইমেনশন পেয়ে গেছি। আবার আমাদের কিছু ডাইমেনশন লাগবে ফার্দার, যেগুলো আমরা ফর্মুলার জন্য ইউজ করতে হবে, ওইগুলো আমাদের ডিটারমাইন করা লাগবে। আমরা এখন এই দুইটা ডাইমেনশন ডিটারমাইন করছি। তো এখানে একটু আগে বলছিলাম যে আমরা এখানে দুইটা ফ্রাস্টাম ক্রিয়েটেড হয়েছে বা দুইটা ফ্রাস্টাম আছে। আপার ফ্রাস্টামে দুইটা ম্যাটেরিয়াল আছে। এই ডার্ক রিজনটা গ্রে কাস্ট আয়রন ম্যাটেরিয়ালের, এটা স্টিল, যেটা কোয়েশনে বলে দেওয়া ছিল। আবার ওয়াশারের ম্যাটেরিয়ালটাও স্টিল। তো এইটাও স্টিল আর নিচে যে ম্যাটেরিয়ালটা ছিল এটা ছিল গ্রে কাস্ট আয়রন। তো আমরা এই গ্রে কাস্ট আয়রনের যে থিকনেস বা হাইট, এটা কিভাবে ডিটারমাইন করতে পারি, আমরা এখানে জানি যে এটা টোটাল থিকনেসটা 0.6725। এই টোটাল থিকনেস থেকে যদি আমরা এই পার্টের স্টিল রিজনের থিকনেসটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই থিকনেসটা পেয়ে যাব। তো আমরা সিম্পলি এই জিনিসটাই করছি, যে টোটাল থিকনেস থেকে স্টিলের থিকনেসটা পার্টটা বাদ দিয়ে দিছি। তো ফাইনালি যেটা আসছে এটা গ্রে কাস্ট আয়রনের আপার ফ্রাস্টামের যে পার্টটা ছিল ওই পার্টের থিকনেস। তো যেহেতু এইখানে স্টিল ম্যাটেরিয়াল ওয়াশারেও আছে আবার এই মেম্বারেও স্টিল ম্যাটেরিয়াল ছিল, তো ওই দুইটাকে আমরা একই পার্ট হিসেবে কনসিডার করতে পারি। তো আপার ফ্রাস্টামে বা টপ ফ্রাস্টামে টোটাল স্টিল ম্যাটেরিয়ালের থিকনেস কতটুকু আসলো, থিকনেস অফ দ্য ওয়াশার প্লাস থিকনেস অফ দ্য স্টিল মেম্বার which is equals to 0.5, যেটা কোয়েশনে দেওয়া ছিল, আর 0.095 ওয়াশারের থিকনেস, এটা আমরা একটু আগে ডিটারমাইন করছি। তো দুইটা সাম করলেই এই ভ্যালুটা চলে আসে। এরপরে যেটা করলাম আমরা তো এইখানে এই যে এই রিজনে যদি আমরা খেয়াল করি, এই থিকনেস বা এই আউটার ডায়ামিটারটাও আমরা জানি না। এই রিজনেও সেকেন্ড ফ্রাস্টামের ক্ষেত্রে এই ডায়ামিটারটাও জানি না। তো এই ডায়ামিটারগুলো বা ডাইমেনশনগুলো আমরা কীভাবে ডিটারমাইন করতে পারি, ওই একটু আগে আমরা ফর্মুলাতে যেভাবে দেখছিলাম যে R0 R1 যেভাবে ডিটারমাইন করছিলাম, তারপর এখান থেকে এরিয়া বের করছিলাম। তো এইখানে কনসেপ্টটা এক্স্যাক্টলি সেম, যে the outer diameter of the frustum of the steel member at the joint interface, যে এই ডায়ামিটারটা বা এই রেডিয়াসটা কত, এই যে এখানে আমরা মার্ক করে দেখাইতেছি এটা কত, এটা কিভাবে আসবে, যে এখান থেকে তো এই ডিস্টেন্সটা আমরা জানি, কোয়েশ্চেনে দেওয়া আছে which is 0.75। 0.75 এর পরে এই পাশে একটা পার্ট আছে, এই পার্টে সে একটা পার্ট আছে। এটাকে বোঝার জন্য আমি একটা এক্সটেন্ডেড একটা ফিগার এইখানে ড্র করছি, একটা ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের উপরের পার্টের ডাইমেনশন 0.75। এই যে এইখানে হাইটটা, এই হাইটটা which is the thickness of the total steel member, যেটা আমরা এখন বের করছি 0.595। তো আমরা যদি এই টোটাল লেন্থটা জানি, এই হাইটটা জানি, এই অ্যাঙ্গেলটা এজ ইউজুয়াল আমাদের এই চ্যাপ্টারের সবগুলো অ্যাঙ্গেলের ক্ষেত্রে, থ্রেড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আলফার ভ্যালু 30 ডিগ্রি। তো আমরা এই হাইটটা জানি, আলফার ভ্যালুটাও জানি। এটা যদি জানি তো আমরা এই লেন্থটা ডিটারমাইন করতে পারবো। তো এই লেন্থও আমরা এই পাশেও আছে, রাইট পোর্শনে একটা ট্রায়াঙ্গেল পোর্শন আছে, লেফট সাইডেও একটা ট্রায়াঙ্গেল পোর্শন আছে। তো আমরা যদি টোটাল ডায়ামিটারটা কনসিডার করতে চাই বা টোটাল ডাইমেনশনটা, আমাদের কী করা লাগবে, ওইটা দিয়ে ×2 করা লাগবে, কারণ দুই দিকে আছে। তো এটা মানে ফাইনালি আমরা যে ডাইমেনশনটা পাবো 0.75 প্লাস 2x10 আলফা, সবগুলো ভ্যালু সাবস্টিটিউট করে ফেললে 1.437
আমরা এই লেনটা পেয়ে গেলাম, which is 1.437. তো ফাইনালি নিচে দেখো যে আরেকটা ডাইমেনশন আছে, ওইটাও সিমিলারলি আমরা এইভাবে বের করতে পারবো যে এখান থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন কনসিডার করি, স্ট্রেট লাইন, এইখানেও অ্যাঙ্গেলটা কি আসবে আলফা 30 ডিগ্রি। তারপরে এই ডাইমেনশনটা এজ ইউজুয়াল উপরে দেওয়া আছে 0.75, এটাও সেম। তো এইভাবে আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও ইউজ করে পরেরটা বের করতে পারবো, যেটা করলাম আর কি এই আগের মতোই। জাস্ট এইখানে থিকনেসটা চেঞ্জ হবে, থিকনেসটা চেঞ্জ করে আমরা যদি ফার্দার ক্যালকুলেশন করি আমরা এই ডাইমেনশনটাও পেয়ে যাব ডি এর ভ্যালু। তো এখন আমরা সবগুলা ডাইমেনশন ডিটারমাইন করে ফেলছি। আমাদের মেইন কনসার্নটা কি, কেন এই ডাইমেনশনটা বের করছি? আমাদের মেইন কনসার্ন ডিটারমাইন দ্য স্প্রিং রেট km if the top material is steel and the bottom material is gray cast iron. তো এটা যেভাবে করা হয়েছে, এই স্প্রিং রেট বা স্টিফনেস বের করার জন্য আমরা একটু আগে ফর্মুলা দেখছি, যে ফর্মুলাটা এইটা। তো এই ফর্মুলা ইউজ করার জন্য আমাদের টি থিকনেস লাগবে, ক্যাপিটাল ডি লাগবে, স্মল ডি লাগবে, ইডি এগুলো লাগবে। তো এই যেভাবে বললাম যে এই ডাইমেনশনটা আমরা কীভাবে পাইছি, তো আমরা সবগুলো দেখো যে এক্স্যাক্টলি সবগুলো ডাইমেনশন এখন জানি। তো আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এখন স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং স্টিফনেস ফুল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বা ফুল সবগুলা মেম্বারের ক্ষেত্রে টোটাল স্প্রিং কনস্ট্যান্ট কত আসবে ওইটা ডিটারমাইন করব। তো ফার্স্টে এই যে ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন 8.20 আমাদের বইয়ে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট ক্ষেত্রে এই যে উপরের ফার্স্টার ক্ষেত্রে এখানে ম্যাটেরিয়াল কয়টা আছে? দুইটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এখন আমরা যদি দুইটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়াল ধরে এক একটার আলাদা আলাদা করে স্প্রিং কনস্ট্যান্ট আছে বা স্প্রিং রেট আছে। তো ফার্স্টের ক্ষেত্রে স্টিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তো এটা স্টিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ক্যাপিটাল ডি কোনটা? এই যেখান থেকে আমাদের ফার্স্ট টার্মটা স্টার্ট হয়েছে, ক্যাপিটাল ডি ইকুয়ালস টু 0.75, ক্যাপিটাল ডি। স্মল ডি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্মল ডি ডায়ামিটার অফ দ্য বোল্ট, এইটা পাইছি। ই মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা আমরা আগের ম্যাথগুলোতে দেখছি, যেটা আমরা টেবিল থেকে পাইছি বা চার্ট থেকে পাইছি। স্মল ডির ভ্যালু জানি 10 আলফা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো এখানে সবগুলো সাবস্টিটিউট করে ফেললে স্টিল পোর্শনের K1টা চলে আসলো। এখন আপার ফার্স্ট টাইমে কিন্তু কাজ কি শেষ হয় নাই, আমরা জাস্ট এই স্টিল পোর্শনের K1টা বের করছি। আপার ফার্স্ট টাইমে কিন্তু আরেকটা রিজন আছে যেটা কাস্ট আয়রন। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইজ, কাস্ট আয়রনের ক্ষেত্রে কি K1 এর ভ্যালু সেম আসবে? অবভিয়াসলি নট। কাস্ট আয়রনের ক্ষেত্রে আমাদের যেহেতু মেটেরিয়াল চেঞ্জ, মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটাও চেঞ্জ হবে। ওইটা টেবিল থেকে আমরা আবার নিচ্ছি যে স্টিলের ক্ষেত্রে 13 × 10⁶, অ্যান্ড কাস্ট আয়রনের ক্ষেত্রে 14.5 × 10⁶, 10 আলফা সব কিছুই চেঞ্জ থাকবে, ডি এর ভ্যালু চেঞ্জ। এইখানে আসো যে থিকনেস, সো আপার ক্রাস্টামে কাস্ট আয়রনের থিকনেস কত? 0.0075, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করছি। টি এর ভ্যালু এটা সাবস্টিটিউট করে ফেললাম। এইখানে দেখো যে ক্যাপিটাল ডি আমরা কোনটা দেখছিলাম, আমরা ডেরিভেশনে যদি খেয়াল করি, ক্যাপিটাল ডিটা ছিল এই ফিগারে যদি খেয়াল করো যেখান থেকে আমাদের ফার্স্ট টার্মটা শুরু হয়েছে, ওই ডাইমেনশনটা ইজ ক্যাপিটাল ডি। তো এই মেটেরিয়ালের ক্ষেত্রে বা এই পার্টের ক্ষেত্রে, কাস্ট আয়রনের ক্ষেত্রে ফার্স্ট টার্মটা এই জায়গা থেকে শুরু হয়েছে। তো ক্যাপিটাল ডি আসলে এই ডাইমেনশনটা 1.437। তো এই জিনিসটা সাবস্টিটিউট করে ফেললে আপার কাস্ট আয়রন ফার্স্ট টার্মের ক্ষেত্রে আমরা K2টা পেয়ে গেছি। অ্যান্ড ফাইনালি ক্ষেত্রে কি এই যে লোয়ার কাস্ট আয়রন ফার্স্ট টার্ম, এইখানের ক্ষেত্রে ক্যাপিটাল ডি কি এটা আসবে? অবভিয়াসলি নট, কারণ লোয়ার কাস্ট আয়রনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্মটা শুরু হয়েছে থেকে নিচের থেকে, যেটা কম্প্রেসিভ স্ট্রেসটা শুরু হয়েছে আমরা নাট থেকে, নট ফ্রম দ্য বোল্ট। সো আমাদের ফার্স্ট টার্মের শেপটা আমার এভাবে আসছে। এইখানে ক্যাপিটাল ডি কত? এইখানে ক্যাপিটাল ডি আসবে এই যে কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল, এই ডাইমেনশনটা হুইচ ইজ 0.75। আর থিকনেসটা তো এইখানে দেওয়া আছে, যে টোটাল থিকনেস হুইচ ইজ 6.6725। মডুলাস অফ ইলাস্টিসিটি কোনটা? যেহেতু কাস্ট আয়রন 14.5 × 10⁶।
এন্ড বাকি ভ্যালুগুলো তো আমরা আগে বের করছি, সবগুলো সাবস্টিটিউট করে ফেললে আমরা ফাইনালি পাইলাম k1 k2 and k3. সো k1 k2 and k3 তো যদি জানি আমরা স্প্রিং কনস্ট্যান্ট ফর স্প্রিংস ইন সিরিজ, আমরা একটু আগে ফর্মুলা দেখছি যে কেমন ছিল, 3 frusta in series 1/k equals to 1/k1 plus 1/k2 plus 1/k3, এই ফর্মুলাটা ওইখান থেকে আমরা রিজাল্টিং kmটা জাস্ট সাবস্টিটিউট করে দিলে এটা চলে আসবে। এটা ছিল আমাদের ফার্স্ট পোর্শন। সেকেন্ড পোর্শনে যেটা বললো যে সেকেন্ড পোর্শনে যদি আমরা আবার শিফট করি, using the method of conical frusta determine the spring rate km if both plates are steel. এখন জাস্ট একটা চেঞ্জ হয়েছে, আগে এটা ছিল স্টিল, এটা ছিল কাস্ট আয়রন, এখন বললো যে এই দুইটা ম্যাটেরিয়াল যদি স্টিল হয় what will be the value of km. তো এটা সিম্পল আগের মতোই, এখন আমাদের ক্যালকুলেশনটা অনেক কমে যাবে, আগের মতো লেন্দি প্রসেস না, যেহেতু ম্যাটেরিয়াল একটাই। তো সিম্পল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যদি বইয়ে একটু লুক ব্যাক করি, equation 8.22 যে if the members of the joint have the same Young's modulus E with symmetrical frusta back to back, then finally km এর ফর্মুলাটা ইকুয়েশনটা রিডিউস হয়ে এইভাবে আসবে। and এটাকে ফার্দার রিডিউস করা যায় যে the diameter of the washer face is about 50% greater than the fastener diameter for standard hexagonal bolts. তো let dw equals to 1.5d and further এগুলা সাবস্টিটিউট করে ফেললে আমাদের ফার্দার km এর ভ্যালুটা রিডিউস হয়ে জাস্ট একটা স্মল ইকুয়েশনে চলে আসে। তো এই ইকুয়েশনের ক্ষেত্রে সব লেন্থগুলো আমরা জানি যে পাই ed, যেহেতু টোটালটা স্টিল এখন জাস্ট মডুলাস অফ ইলাস্টিসিটি একটা ভ্যালু আসবে, দুইটা লাগবে না আমাদের, টোটাল মডুলাস অফ ইলাস্টিসিটি স্টিলেরটাই আসবে। ডায়ামিটার অফ দ্য বোল্ট স্মল ডি যেটা আমরা জানি, এলটা কি লেন্থ 1.345, যেটা আমরা দেখছি যে এই যে একটু আগে আমরা খেয়াল করছিলাম যে এলটা গ্রিপ লেন্থ, এলটা আসলে গ্রিপ লেন্থ কীভাবে আসে, from here we can see that the grip length L of a connection is the total thickness of the clamped material. In case of a bolt and a nut, grip length ছিল যে bolt and a nut এর মধ্যে যে টোটালটা ম্যাটেরিয়াল আছে এই টোটাল ম্যাটেরিয়ালের থিকনেস। সো এখানে তিনটা পার্ট বা তিনটা ম্যাটেরিয়াল ছিল, যে একটা ওয়াশার আর দুইটা মেম্বার, তো সবগুলা থিকনেস যদি অ্যাড করে ফেলি আমরা, তো যেটা আসবে ওইটাই আসবে এল। সো এখানে ওরা ডিরেক্টলি ক্যালকুলেশন ওইভাবে দেখাইছে যে এল এর ভ্যালু আমরা যদি সাম আপ করে ফেলি, যেটা ভ্যালুটা আসবে 1.345। সো জাস্ট একটা ইকুয়েশনে সাবস্টিটিউট করলে km এর ভ্যালুটা চলে আসছে। আগে কিন্তু আমরা যেটা করছিলাম যে ইন্ডিভিজুয়াল k1 k2 k3 বের করে তারপর আমরা সাবস্টিটিউট করে km পাইছি, বাট যেহেতু এখানে একটা ম্যাটেরিয়াল, এইখানে আমরা সিম্পল একটা ইকুয়েশন দিয়ে আমরা টোটাল kmটা বের করতে পারবো। এটা ছিল সেকেন্ড পার্ট। অ্যান্ড থার্ড পার্টে যেটা বললো যে আমাদের using equation 8.23 determine the member spring rate km if both plates are steel and compare the results with part B. এইখানে স্পেসিফাই করে বলে দিছে যে ইকুয়েশন 8.23 ইউজ করে আমাদের km এর ভ্যালুটা বের করা লাগবে এবং বিতে যে ভ্যালুটা আসছিল ওইটার সাথে কম্পেয়ার করা লাগবে। তো 8.23 ইকুয়েশন আমরা বইয়ে দেখলে একটু খেয়াল করলেই দেখব যে 8.23 ইকুয়েশনটা এমন, km by ed equals to a exponential of bd by l. সো আমাদের মেইন টার্গেট km বের করা। ইটা কি, যেহেতু একটা ম্যাটেরিয়াল বলছে স্টিল, এটাও আমরা জানি। স্মল ডি ডায়ামিটার অফ দ্য বোল্ট, এটাও আমরা জানি। এরিয়া, এইখানে দুইটা নিউ কনস্ট্যান্ট আসলো, একটা এ আর একটা বি, আর এই যে এলটা তো আমরা জানি। সো এ আর বি এগুলা কি, এ আর বি আর কনস্ট্যান্টস, অ্যান্ড এই ভ্যালুগুলা বইয়ের টেবিল 8.8 ডিফাইন করা আছে যে এক এক মেটেরিয়ালের জন্য এ আর বি কেমন হবে। যে এই টেবিলটা এমন যে ইফ দ্য ম্যাটেরিয়াল ইজ স্টিল এ আর বি এর ভ্যালু আসবে এমন, অ্যালুমিনিয়ামের জন্য কি হবে, কাস্ট আয়রনের জন্য কি হবে। তো আমরা যেহেতু স্টিল কনসিডার করতেছি বা কোয়েশ্চেনে বলছে যে স্টিল কনসিডার করতে এই পার্ট,
সো এ আর বি এর ভ্যালু আমরা ওই টেবিল থেকে ইজিলি পেয়ে যাব। তো এই ইকুয়েশনে সবগুলাই আমরা আগে প্রিডিটারমাইন করা সব কনস্ট্যান্টগুলো জাস্ট এটা বি এ এন্ড বি বসায় দিলে যে ভ্যালুটা আসবে এটাই রিজাল্টিং এ এম বা এটাই দ্য রিকোয়ার্ড কে এম। তো এইখানে দেখো যে এই পার্ট 3-তে কে এম এর ভ্যালু আসলো 14.9 × 10⁶, আর আমরা সেকেন্ড পার্টে যেটা ছিল 14.64 × 10⁶। তো যে কী পরিমাণ ডেভিয়েশন আসলো বা কী পরিমাণ পার্সেন্টেজ অফ ডিফারেন্স যেটা ওটা ডিটারমাইন করে দিলেই এই পার্টের অ্যান্সার শেষ, যেটা ওরা করে দেখছে যে অ্যাবাউট 2% ডিফারেন্স থাকে। অ্যান্ড ফাইনালি যেটা করতে হবে, এটা আমাদের পার্ট সি এর পার্ট শেষ, ডিটারমাইন দ্য বোল্ট স্প্রিং রেট কেবি। সো বোল্ট স্প্রিং রেট কেবি এই ফর্মুলাটা ডিরেক্টলি আমরা যে একটু আগে কিছু টেবিল দেখছিলাম যে গ্রিপ লাইন কীভাবে ডিটারমাইন করা যায়, টেবিল 8.7 লাস্টের দিকে ফাস্টনার স্টিফনেস কেবি বা বোল্ট স্প্রিং রেট এই ফর্মুলাটা দেয়া আছে। এই যে ছোট্ট করে একটা ফর্মুলা, কেবি ইকুয়ালস টু এডি এটিই এডি এলটি প্লাস এটি এলডি। তো এই ফর্মুলায় খেয়াল করলে দেখা যায় যে এখানে অনেকগুলা এরিয়া আছে, এডি এটি তারপর এলটি এলডি। তো কোনটা কি আমরা ওই টেবিলটা যদি খেয়াল করি, from equation 8.17 we get এই যে ইকুয়েশনটা এডি এটিই। তো এইখানে কোন টার্ম বা কোন কনস্ট্যান্ট কি ডিফাইন করে, এটি টেনসাইল স্ট্রেস এরিয়া, এলটি লেন্থ অফ দ্য থ্রেডেড পোর্শন অফ দ্য গ্রিপ, এলডি লেন্থ অফ দ্য আনথ্রেডেড পোর্শন ইন গ্রিপ, অ্যান্ড এট ইজ দ্য মেজার ডায়ামিটার এরিয়া অফ দ্য ফাস্টনার। আমরা যদি এই ভ্যালুগুলো ডিটারমাইন করতে পারি আমরা কেবির ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। তো এটি টেনসাইল স্ট্রেস এরিয়া, এইটা কিভাবে পাওয়া যায়, এটা আমরা আগের দিনে দেখছিলাম যে আমরা যদি থ্রেডের বোল্টের বা স্ক্রুয়ের নমেনক্লেচারটা জানি, এইখান থেকে আমরা টেবিল ইউজ করে আমরা টেনসাইল স্ট্রেস এরিয়াটা বের করতে পারবো। তো আমাদের কোয়েশ্চেনে খেয়াল করবা থ্রেডের নমেনক্লেচার বা কোন টাইপের বোল্ট ইউজ করা হয়েছে বা স্ক্রু ইউজ করা হয়েছে এটা ডিফাইন করা আছে 1/2 ইঞ্চ 20 UNF times 1.5। এই যে 1.5 দিস ইজ দ্য লেন্থ অফ দ্য বোল্ট, লেন্থে আছে তারপর 20 UNF ইউনিফাইড ফাইন। তো আমরা ওই যে টেবিল 8.2-তে আমরা যদি শিফট করে ফেলি বা একটু লুক ব্যাক করি, দিস ইজ দ্য টেবিল 8.2, diameter and area of unified screw threads UNC and UNF। তো আমাদের UNF এখান থেকে আমরা টেনসাইল স্ট্রেস এরিয়া, এই যে টেনসাইল স্ট্রেস এরিয়া এটি ইজিলি পাবো। তো আমাদের UNF কত ছিল, 1/2 ইঞ্চ, সাইজ ডেজিগনেশন 1/2 ইঞ্চের ক্ষেত্রে এটির ভ্যালু কত, এই টেবিল থেকে ইজিলি দেখি যে আমরা 0.1599। তো আমরা এইখানে এই ইকুয়েশনে এটিটা পেয়ে গেছি, আমাদের দরকার এলটি এডি এলডি, and LT LD AD LT capital LT is the threaded length, যেটা আমরা ওই যে আগের টেবিল একটু আগে দেখিয়েছিলাম যে 8.7 suggested procedures for finding fastener stiffness, ওই টেবিলে দেওয়া আছে যে কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। তো LT ইন সিরিজ, যেহেতু আমাদের সবগুলো ডাইমেনশন ইঞ্চে দেওয়া আছে আমরা এই ম্যাট্রিক সিরিজটা ইউজ করব না, আমাদের ইঞ্চ সিরিজটা ইউজ করা লাগবে। তো LTর ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলার জন্য দুই কন্ডিশনে, when L is less than or equals to 6 inch and L is greater than or equals to 6 inch। তো আমাদের কোয়েশ্চেনে কি লেন্থ অফ দ্য বোল্ট দেয়া আছে, অবভিয়াসলি দেয়া আছে, where in কোয়েশ্চেনে বলা আছে যে লেন্থ ইজ 1.5 ইঞ্চ। তো লেন্থ যেহেতু 1.5 ইঞ্চ বলা আছে, তো আমাদের ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে এই ক্ষেত্রে, less than 6 inch LT equals to twice D plus 1/4। তো LT যদি পেয়ে যাই, এইখানে দেখো এলটি যদি পেয়ে যাই আমরা এলডি পেয়ে যাব অ্যান্ড এলটি পেয়ে যাব এই যে লেন্থ অফ দ্য স্মল এলটি আর কি, লেন্থ অফ দ্য থ্রেডেড পোর্শন অফ দ্য গ্রিপ, স্মল এলটি ইকুয়ালস টু L minus LD। আর এই এলটিটা যদি ডিটারমাইন করে ফেলি আমরা এলডিটাও পেয়ে যাব।
জাস্ট এই টেবিলটা ইউজ করে। তো ওইটাই করছে যে ফলোয়িং দ্য প্রসিজিয়ার্স অফ টেবিল 8.7 দ্য থ্রেডেড লেন্থ অফ 0.5 inch bolt LT equals to twice d, এখানে দেখো যে twice d plus 1/4, twice d plus 1/4, 1/4 মানে 0.25, এখান থেকে LT পেয়ে গেছে। LT যদি পেয়ে যাই তাইলে আমরা LDটাও সিমিলারলি আমরা পেয়ে যাব যে লেন্থ অফ দ্য আনথ্রেডেড পোর্শন কত, এই যে LDর ক্ষেত্রে আমাদের কি লাগবে, ক্যাপিটাল L কোয়েশ্চেনে দেওয়া ছিল যে LDর ক্ষেত্রে LD ইকুয়ালস টু L মাইনাস LT। L এর ভ্যালু কত, এই যে এখানে দেওয়া আছে L ইকুয়ালস টু 1.5 inch মানে 1.5। ক্যাপিটাল L এর ভ্যালু আমরা জানি, তো ক্যাপিটাল L এর ভ্যালু সাবস্টিটিউট 1.5 মাইনাস LT যেটা পাইলাম, ওইখান থেকে আমরা স্মল LD পেয়ে যাব। স্মল LD যদি পেয়ে যাই আমরা স্মল LTও এই ফর্মুলা ইউজ করে পেয়ে যাব L মাইনাস LD, লেন্থ অফ দ্য থ্রেডেড পোর্শন অফ দ্য গ্রিপ। এইখানে এই যে স্মল Lটা কি, গ্রিপ লেন্থটা কোনটা, এই যে একটু আগে আমরা বের করছি যে বলটা নাটের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আছে ওইটা টোটাল থিকনেসটাই গ্রিপ লেন্থ which is equals to 1.345। সবগুলো যদি সাবস্টিটিউট করে ফেলি আমরা LTর ভ্যালু পেয়ে যাব। এন্ড মেজর ডায়ামিটার এরিয়াটা কোনটা, আসলে বল্ট যেটা ইউজ করতেছি ওইটার তো আমরা যে ডায়ামিটারটা জানি যে 0.5 inch, তো এখান থেকে আমরা বল্টের এরিয়াটা পেয়ে যাব which is the major diameter area। আর টেনসাইল স্ট্রেস এরিয়া যেটা বললাম যে ওই যে আমরা টেবিল 8.2 থেকে আমরা বল্টের নমেনক্লেচার থেকে বা কোন টাইপের থ্রেড ইউজ করা হয়েছে আইদার কোর্স অর ফাইন, ওইখান থেকে আমরা এটির ভ্যালুটা ডিটারমাইন করতে পারি। ফাইনালি সবগুলা ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে ফেলি আমরা দ্য করসপন্ডিং কেভির ভ্যালুটা পেয়ে যাব।